সুপ্রভাত বন্ধুরা, আজ 28 জুলাই সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতনের ঘটনা নিয়ে মোহাম্মদ ইউনূস সরকারের ওপর চাপ বাড়াল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বলেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন বিপন্ন। তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারছেন না। তাদের জীবন ধারণের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। চলতি জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 3 মাস আগে কাশ্মীরের পেহেলগামে হামলা চালিয়েছিল পাক জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, সংক্ষেপে টিআরএফ। প্রাণ হারিয়েছিলেন 26 জন নিরীহ মানুষ। এরই মধ্যে সন্ত্রাস দমন ও আঞ্চলিক শান্তি শিক্ষা ব্যবস্থা বজায় রাখার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানালো আমেরিকা। আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দার। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সেখানেই পাকিস্তানের প্রশংসা করেন রুবিও। অবৈধ অনুপ্রবেশ ইউরোপকে শেষ করেছে বলে দাবি করে সতর্ক বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুপ্রবেশ ঠেকাতে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার স্কটল্যান্ডে পৌঁছেই ট্রাম্প বলেন, ইউরোপের বিভিন্ন দেশে যে ভয়ঙ্কর অনুপ্রবেশ চলছে তা বন্ধ করতেই হবে। এই অবৈধ অনুপ্রবেশ ইউরোপকে শেষ করে দিচ্ছে। মেক্সিকো থেকে আমেরিকায় অনুপ্রবেশ যে তিনি বন্ধ করেছেন সেই দাবিও করেছেন ট্রাম্প। সীমান্ত সংঘাতে উত্তপ্ত থাইল্যান্ড এবং কম্বোডিয়া, প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা। স্থানীয় সূত্রে খবর, কম্বোডিয়ার এই দিন আরও 12 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 32। আহতের সংখ্যা 70 পার করেছে। প্রাণহানি ঘটেছে থাইল্যান্ডেও। 13 জন সাধারণ নাগরিক ও 6 সেনার মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে সংঘর্ষ বিরতির দাবি জানালো কম্বোডিয়া। রাষ্ট্রপুঞ্জের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে এই কথা জানিয়েছে সেই দেশের প্রতিনিধি দল। শোনা যাচ্ছে থাইল্যান্ডও আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলকে আরও একবার গাজা খালি করে দেওয়ার নির্দেশ দিলেন ট্রাম্প। যত দ্রুত সম্ভব গাজায় অস্থিরতা মিটিয়ে ফেলার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 6 মাস ধরে নাগাড়ে চেষ্টা চালিয়েও গাজা স্ট্রিপে সংঘর্ষ বিরতি করাতে পারেননি তিনি। প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী নির্মূল করার লক্ষ্যে গাজা ভূখণ্ডে ধারাবাহিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তেল আভিভের সেই প্রচেষ্টাতেই সম্মতিশীল মোহর দিলেন। গাজায় শান্তি ফেরাতে অবিলম্বে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছেন তিনি। ট্রাম্প অভিযোগ করেছেন, হামাস বরাবরই সংঘর্ষ বিরতি শান্তি বৈঠকে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে দ্রুত গাজা পরিষ্কার করার বার্তা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, হামাস আসলে কোনো চুক্তি করতে চায় না। ডোনাল্ড ট্রাম্প চান না, তাই আমেরিকার মহাকাশ সংস্থা নাসার প্রায় 20% কর্মী শীঘ্রই প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন। গত শুক্রবার নাসার এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। প্রায় 3870 জন কর্মী নাসা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। তবে মুখপাত্র বলেছেন, এই সংখ্যা আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহে পরিবর্তিত হতে পারে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদলের হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 13 জন। স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনাকে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, শনিবার সিস্তান বেলুচিস্তান রাজধানী জাহেদানের ওই আদালত ভবনের ভেতর হামলাকারীরা একটি হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারলে এই হতাহতের ঘটনা ঘটে। আসছি দেশের খবরে। 13 বছর পর মাতোশ্রীতে রাজ ঠাকরে উদ্ধব ঠাকরের মিলন। মুম্বাই এবং মহারাষ্ট্র পুনরুদ্ধারের ঘোষণা করলেন তারা দুজনে। যেটা বালাসাহেব ঠাকরেও পারেননি সেটা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আমাকে আর উদ্ধবকে একসঙ্গে নিয়ে এসেছেন। 13 বছর পর মাতোশ্রীতে পা রেখে এই মিলন অনুষ্ঠানের পরেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে এই ঘোষণা করেন। রবিবার ছিল তার তুতো ভাই শিবসেনার নেতা উদ্ধব ঠাকরের জন্মদিন। সেই উপলক্ষে তিনি ব্যক্তিগতভাবে মাতোশ্রীতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং গোলাপের তোড়া উপহার দেন। দুই নেতা জানিয়েছেন, আসন্ন 29টি পুর নিগমের নির্বাচনে একত্রে লড়াই করার সম্ভাবনা রয়েছে। উদ্ধব ঘোষণা করেন, আমরা মুম্বাই পুরসভা এবং মহারাষ্ট্র বিধানসভা পুনরুদ্ধার করব।
শ্রাবণ মাস চলছে, শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা হরিদ্বারে। মনসা দেবী মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 7 জনের, আহত কমপক্ষে 28 জন। উদ্ধার কাজ শুরু হয়েছে, আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। অনেকের অবস্থায় আশঙ্কাজনক, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যোগীরাজ্য উত্তরপ্রদেশে দূতাবাস 300 কোটি টাকার আর্থিক প্রতারণা, 10 বছরে 162টি বিদেশ সফর, একাধিক আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট, এই সব কিছু ঘিরে তৈরি হয়েছে অবাক করা কাহিনী। মূল চরিত্র হর্ষবর্ধন জৈন, যিনি ভান্ডারা ব্যারন নামে পরিচিত। উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সাম্প্রতিক 300 কোটি টাকার আর্থিক দুর্নীতির সঙ্গে যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক দাম্ভিকতা থাকা উচিত নয়। বিহারের ভোটার তালিকায় বিশেষ সার্বিক সংশোধন প্রসঙ্গে কমিশনের প্রতি এভাবেই তোপ দেগেছেন বিরোধী নেতৃবৃন্দ। রবিবার দিল্লিতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে কমিশন সম্পর্কে এই মন্তব্য করার পাশাপাশি অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবিও জানিয়েছেন বিরোধী নেতৃবৃন্দ। এদিকে এই দিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের 7.25 কোটি ভোটার বা 91.69% ভোটারের কাছ থেকে এসআইআর সংক্রান্ত ফর্ম গ্রহণ করা হয়েছে। অর্থাৎ রাজ্যের প্রায় 53 লক্ষ মতো ভোটারের অস্তিত্ব স্বীকার করতে চাইছে না কমিশন। কিন্তু বিরোধীরা মনে করেছেন ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রকৃত সংখ্যা গোপন করছে কমিশন। দীর্ঘ লড়াই ধর্মঘটের পর কেন্দ্র ভাতা বাড়ালো আশা শ্রমিকদের, বহু দাবি এখনো অধরা, জানালো আশা শ্রমিকদের সংগঠন। আদানিদের হাতে জমি তুলে দিতে এবার কোনো রকম রাগঢাক না রেখেই আসামের বিভিন্ন জায়গায় বিশেষ উচ্ছেদ অভিযান চালাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা সরকার। তীব্র প্রতিবাদ জানালো বিরোধীরা। ছত্তিশগড়ে মিথ্যা সাজানো অভিযোগে খ্রিস্টান সন্ন্যাসিনীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। ভোটমুখী বিহারে পরপর অপরাধের তালিকায় এবার নতুন সংযোজন। হোমগার্ডের পরীক্ষা দিতে আসা এক তরুণী অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সের মধ্যেই তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। 26 বছরের ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মালদ্বীপ থেকে সরাসরি তামিলনাড়ুতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রায় 4800 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। পাশাপাশি ডাক দিয়েছেন বিকশিত তামিলনাড়ু গড়ার। অনেকেই মনে করছেন পরের বছর তামিলনাড়ু বিধানসভা ভোটকে পাখির চোখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন রাজ্যের খবর। এনজেপি স্টেশনের পর এবার বাস টার্মিনাল। পাচারের আগে ফের উদ্ধার একদল যুবতী। রবিবার বিকালে 34 জন যুবতীকে উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 2 জন পুরুষ ও 1 মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের নাম গৌতম রায়, পেত্রাস বেক ও জয়শ্রী পাল। এদের 2 জন শিলিগুড়ির এবং 1 জন ডুয়ার্সের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড থেকে এই যুবতীদের উদ্ধার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ভিন রাজ্যে কাজে পাঠানোর নাম করে এই যুবতীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ এও জানতে পারে শিলিগুড়ি থেকে রাঁচি নিয়ে যাওয়া হচ্ছিল তাদের, তারপর সেখান থেকে তামিলনাড়ু নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। বিদ্বেষের রাজনীতি চালিয়ে গরিব মানুষের ওপর আক্রমণ করছে আরএসএস বিজেপি। ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। নয়া ফ্যাসিবাদী প্রবণতা গোটা দেশে দেখা যাচ্ছে। এটা তার বৈশিষ্ট্য। এর বিরুদ্ধে ধর্ম, ভাষা, শ্রেণী নির্বিশেষে মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। রবিবার বারুইপুরে এই আহ্বান জানান সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিআইএম দক্ষিণ 24 পরগনা জেলা কমিটি আয়োজিত এক সাধারণ সভায় তিনি বলেন, সাম্প্রদায়িকতা, বিভাজনের রাজনীতি দিয়ে মানুষের মধ্যে বীজ ঢুকিয়ে দিচ্ছে বিজেপি আরএসএস। বাংলাভাষীদের ওপর অমানবিক আক্রমণ করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। আক্রান্তের পাশে দাঁড়িয়ে সংহতি জানাতে হবে। মানবিক মূল্যবোধ জাগাতে হবে। এটাই বামপন্থীদের দৃষ্টিভঙ্গি।
সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বাংলাদেশি যুবক, অভিযোগ এমনটাই। কিন্তু শেষ রক্ষা হলো না, তার আগেই তাকে আটক করল সীমান্তরক্ষী বাহিনী। ইতিমধ্যেই ওই যুবককে আটক করে তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার নদিয়ার তেহট্ট থানার খানাজিপুর সীমান্তে ঘটনাটি ঘটেছে। সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম জসিম হোসেন, বাড়ি বাংলাদেশের ঢাকায়। অভিযোগ, গত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ থেকে বহু মানুষ চোরাপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। সে কারণে সীমান্তে নজরদারিও বাড়িয়েছে বিএসএফ। খাবারের গুণমান নিয়ে ফের বিতর্কে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শনিবার সকালে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কলমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ির থালায় শুয়োপোকা দেখে চমকে যান উপস্থিত অভিভাবকরা। অভিযোগ, এই খাবারই পরিবেশন করা হচ্ছিল শিশু ও প্রসূতিদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলমপাড়া সেন্টারের নিয়মিত কর্মী দীপ্তি ভট্টাচার্য বর্তমানে মালদহে থাকেন এবং সেন্টারের দায়িত্বে কার্যত সহায়িকার হাতে। ওই দিন তিনি অনুপস্থিত ছিলেন। তার দাবি, স্বামী চিকিৎসার কারণে ছুটিতে ছিলেন তিনি। তবে অভিভাবকদের অভিযোগ, সেন্টারে চাল ডাল ঠিকভাবে ধোয়া হয় না, ফলে এ ধরনের ঘটনা বারবার হচ্ছে। এর আগেও খাবারে পোকা ও আরশোলার অস্তিত্ব মিলেছে বলে দাবি স্থানীয়দের। শেষে খেলার খবর। সেয়ানে লড়াই হচ্ছে মহিলাদের দাবা বিশ্বকাপের ফাইনালে। 2 রাউন্ডের পরেও আলাদা করা গেল না দিব্যা দেশমুখ ও কেনেডি হাম্পিকে। দুটো গেমই ড্র হয়েছে, ফলে সোমবার ট্রাইব্রেকারে হবে ফয়সালা। সেখানেই ঠিক হয়ে যাবে ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন কে হবেন। রবিবার পোল্যান্ডে বিশ্ব অ্যাথলেটিক্সের স্বর্ণস্তরের ইভেন্ট এবং বিশ্ব সম্মিলিত ইভেন্ট ট্যুরের অংশ চতুর্থ উইসলাওয়া জাপিস্কিগো মেমোরিয়ালে ডেকাথলন ইভেন্টে এশিয়ান গেমসের রৌপ্য পদক বিজয়ী তেজস্বিনী শঙ্কর তার জাতীয় রেকর্ড ভেঙেছেন। 2 দিন এবং 10টি ইভেন্টের পর তেজস্বিনী 7,826 পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত 2022 সালের হ্যাংজু এশিয়ান গেমসের রৌপ্য পদক জয়ের সময় তৈরি 7,666 পয়েন্টের পূর্ববর্তী জাতীয় রেকর্ডটি ভেঙে ফেলেন। হাই জাম্পার থেকে ডেকাথলিট হওয়া তেজস্বিনী একাধিক ইউরোপীয় ইনডোর পদকজয়ীর মুখোমুখি হয়েছিলেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।